যে যাই বলুক 12ই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, এর একদিন আগেও নয় একদিন পরেও নয়। ভোট হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। যমুনায় প্রধান উপদেষ্টার সাথে মার্কিন দুই সাবেক কূটনীতিক আলবার্ট গম্বিস ও মরস্ট্যাড সৌজন্য সাক্ষাৎ করতে গেলে একথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, নির্বাচনে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ থাকার পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ প্রশাসন নিশ্চিত করবে। নির্বাচন ঘিরে ব্যাপক ভুয়া খবর ও উদ্দেশ্য প্রণোদিত বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল রয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা জানান, গণভোটে হাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে পঞ্চম দিনের আপিলের শুনানি চলছে। সকাল 10টায় আপিল শুনানি শুরু হয়, চলবে বিকেল 5টা পর্যন্ত। শুনানিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরছেন। আপিল শুনানির 4 দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন 204 জন। মঙ্গলবার 53টি আবেদন মঞ্জুর করে নির্বাচন কমিশন। প্রার্থীদের কারো কারো অভিযোগ, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে ইসি। নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে এ আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। আলোচিত সমালোচিত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে গুমের মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অভিযোগ গঠন করে 8ই ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছে আদালত। জিয়ার বিরুদ্ধে 104 জনকে গুম করে হত্যার অভিযোগ এনেছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশনের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে আসামিপক্ষ। চিফ প্রসিকিউটর জানান, এ মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। আওয়ামী লীগের শাসনামলে সরকার বিরোধী রাজনীতিবিদ থেকে ব্যবসায়ী কিংবা সাধারণ জনগণ সবার কাছে বড় আতঙ্ক ছিল গুম। আর গুমের প্রসঙ্গ উঠলেই আলোচনায় আসে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের নাম, যার বিরুদ্ধে 1.5 দশকে 104 জনকে গুম করে হত্যার অভিযোগে মামলা করে রাষ্ট্রপক্ষ। বুধবার আলোচিত মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আসামি জিয়াউল হাসান একক আসামি হিসেবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল আগামী 8ই ফেব্রুয়ারি থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ 8ই ফেব্রুয়ারি 2026 তারিখেই প্রথম সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা আশা করছি। এই মামলায় সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি সাক্ষী দেবেন এবং এই কালচারটা কিভাবে শুরু হয়েছিল সেই সবগুলো বিষয় তিনি আদালতে তুলে ধরবেন, যাতে করে গুমের যে টোটাল স্ট্রাকচার এবং এই হত্যাকাণ্ডের সংস্কৃতি কোথায় কিভাবে শুরু হলো, কিভাবে এর বিস্তার লাভ করেছিল, এই বিষয়গুলো উঠে আসবে। কিন্তু এটা ইয়েট টু বি এক্সামিন বিফোর দি কোর্ট। রাষ্ট্রপক্ষের অভিযোগ অস্বীকার করেছে আসামি পক্ষ। এই যে প্রমোশনগুলো হয় আর্মিদের, জেনারেলদের সম্মিলিত মিটিংয়ের মাধ্যমে এই প্রমোশনগুলো হয়। এই জিয়াউল হাসান তখন পুরস্কার পেয়েছেন, তাহলে উনি কি একজন অদক্ষ সেনাপ্রধান ছিলেন? যোগ্যতা দিয়ে তারা কিন্তু প্রমোশন পায়। সুতরাং ওনার আমলেই তার এত প্রমোশন কেন হলো, আমি তো এটা ওনার কাছে জানতে চাইব। গাজীপুর, বরগুনা ও সুন্দরবন এই 3 জায়গায় শতাধিক গুম করে হত্যার অভিযোগে গত 17ই ডিসেম্বর জিয়াউল হাসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। মিজান আহমেদ, টিভিসি নিউজ, ঢাকা। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড় অবরোধ করেছেন 7 কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাব সংলগ্ন সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে, দেখা দিয়েছে তীব্র যানজট। দুপুর 1:45টার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ওই পথে যাতায়াতকারীরা। টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ও অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সরকার সময় নিলেও কাজে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন তারা। 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। আমাদের যেন দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি করা হয়, এ বিষয়ে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি এবং অবস্থান কর্মসূচি করব। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমাদের কাজ হয়ে গেছে, তারপরেও আমাদের অধ্যাদেশ জারি করতে কেন এই কালক্ষেপণ করছে সরকার। অনেকবার মন্ত্রণালয়ে মিটিং করতেছি, ওনারা বিভিন্ন প্রসেসিং দেখায় আর সময় নেই আমাদের কাছে, যার ফলে আমাদের কি হচ্ছে, আমাদের ক্যাম্পাসে পরিচয়হীনতা ভুগতেছি আমরা। বিস্তারিত জানাতে সায়েন্স ল্যাব মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরাদ, শিক্ষার্থীরা কি বলছেন, সেই সাথে আশেপাশে নিশ্চয়ই যানজট সৃষ্টি হয়েছে, সামগ্রিকভাবে পরিস্থিতি কেমন দেখছেন সেখানকার, জানতে চাই। এটা তো আপনি জানেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির জন্য গতকালকেই তারা
পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল 11টা থেকে, যদিও তারা 11টায় বসেনি। বেলা দুপুর 1:15টার দিকে তারা কিন্তু এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন, অবরোধ করেছেন, যার ফলশ্রুতিতে কিন্তু সবগুলো সড়কেই ব্যাপক তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে যাতায়াতকারী। আপনি জানেন যে এই সড়ক দিয়েই কিন্তু বিভিন্ন বেশ কয়েকটি মেডিকেল এবং পিজি হাসপাতালে যারা রয়েছেন তারা কিন্তু যাতায়াত করেন, পাশাপাশি অন্যরাও কিন্তু যাতায়াত করেন, যার ফলশ্রুতিতে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো সড়কটা কিন্তু বন্ধ রয়েছে এবং যাত্রীরা বাস থেকে নেমে হেঁটে যাচ্ছেন। কেউ কেউ কিন্তু অনেক রিকোয়েস্ট করছেন, বিশেষ করে অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলো ছেড়ে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন যে তাদেরকে যেই অধ্যাদেশ রয়েছে সেই অধ্যাদেশ জারি না করা পর্যন্ত তারা কিন্তু সড়কে অবস্থান করবেন। পাশাপাশি একই সাথে অধ্যাদেশের হালনাগাদ রাষ্ট্রপতি কর্তৃক চূড়ান্ত করতে হবে এবং আমরা জানতে পেরেছি তারা এছাড়াও কিন্তু টেকনিক্যাল মোড়েও 7 কলেজের যে 2 কলেজ, বাংলা কলেজ এবং তিতুমির কলেজ, তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। পাশাপাশি তাঁতীবাজার সেখানে অবস্থান নিয়েছেন। এখানে ইডেন কলেজ, ঢাকা কলেজ এবং বদরুন্নেছা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন দীর্ঘদিন ধরে তারা এই বিষয়টি বারবার তাদেরকে ঘোরানো হচ্ছে এবং তাদের অনেকটা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন এবং তারা এবার যে ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষাও কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটির আদলে তারা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের যে বিজ্ঞাপন দেওয়ার কথা, তাদের যে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল সেটা কিন্তু করা হচ্ছে না, যার ফলশ্রুতিতে কিন্তু আগামীকালকে মন্ত্রী পরিষদের একটা উপদেষ্টাদের একটা বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে এই বিষয়টি সরাসরি বাস্তবায়ন করার কথা ছিল। সেই বিষয়টি বাস্তবায়ন হবে কিনা এমন সংশয় নিয়ে তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন এবং এই অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা কঠোর কর্মসূচি যেতে পারে এবং তাদের এই অবস্থান কর্মসূচি থাকবে। তবে তারা বলছেন যে অধ্যাদেশ জারি হলে তারা এই সড়ক ছেড়ে দেবেন এবং পাশাপাশি তারা বলেছেন যে তারা আসলে ভোগান্তি চান না, তারপরেও তারা 1.5 বছর ধরে যে ভোগান্তিতে রয়েছেন সেটি নিশ্চিত করতে কিন্তু অধ্যাদেশ জারি নিশ্চিত করতে কিন্তু তারা আজকে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত আমার কাছে সায়েন্স ল্যাব থেকে এই ছিল সর্বশেষ তথ্য। জি, শিক্ষার্থীদের তো দাবি রয়েছেই, সেই সাথে যানজটে যারা পথচারী তাদেরও ভোগান্তি হচ্ছে। ধন্যবাদ আপনাকে ফরহাদুজ্জামান। পুঁজিবাজারে আবারও ফিরছে লটারি প্রথা। এখন থেকে শেয়ার বাজারে আইপিওতে আসা কোম্পানির শেয়ারের বিনিয়োগকারীদের অংশ বিতরণ করা হবে লটারির মাধ্যমে। সংশোধিত পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ সংক্রান্ত বিধি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে বিএসইসি। বিএসইসি জানিয়েছে পুঁজিবাজারে আসতে হলে কোম্পানির ন্যূনতম পরিশোধিত মূলধন থাকতে হবে 30 কোটি টাকা আর কমপক্ষে 10% শেয়ার ছাড়তে হবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। আইপিওতে ফিক্সড প্রাইস ও বুক বিল্ডিং দুটি পদ্ধতি বহাল থাকছে, তবে পাবলিক অফারিংয়ের মাধ্যমে উত্তোলিত অর্থের 90%ই বাধ্যতামূলকভাবে বিনিয়োগ করতে হবে। এমন বিধান রেখে সংশোধিত হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নীতিমালা। এবং এটা অডিটেড কোনো অডিটরকে দিয়ে ডিসকাউন্টের ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি আরেকটা গণ অভ্যুত্থান পরবর্তী 15 মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1.5 শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুদক। সকালে দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক শাহেদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। গত শুক্রবার সর্বশেষ 565তম সিন্ডিকেট সভায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট 129 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রভাষক হিসেবে উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খানের নিয়োগ নিয়ে তৈরি হয় বিতর্ক। এছাড়া স্বজনপ্রীতি ও দলীয় প্রার্থীকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ ওঠে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে। এর আগে ধারাবাহিকভাবে কয়েকটি সিন্ডিকেটে বিভিন্ন পদে 191 জনকে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী প্রজন্মের পেশা নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই প্রতিবেদন একীভূতকরণ শীর্ষক সাফা আন্তর্জাতিক সম্মেলন করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আইসিএবি। রাজধানীর একটি অভিজাত হোটেলে এই আয়োজন করা হবে। আয়োজকরা বলেছেন সম্মেলনটি সরকারের নতুন বাংলাদেশ রূপকল্পের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। আঞ্চলিক এ সম্মেলনে বিশ্বব্যাপী 500-র বেশি পেশাজীবী, নিয়ন্ত্রক সংস্থা, শিক্ষাবিদ ও চিন্তানায়ক অংশ নেবেন। সম্মেলন উদ্বোধন করবেন পররাষ্ট্র উপদেষ্টা, থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই সম্মেলনে প্রথমবার ঢাকায় উপস্থিত থাকছেন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস IFS-এর প্রেসিডেন্ট জিয়া বুকো।
ঢাকায় শেষে 2026 ফুটবল বিশ্বকাপের ট্রফি সকাল 10টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ট্রফি নিয়ে আসা ফ্লাইটটি। যদিও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই সোনালী ট্রফিকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন না দেশের ফুটবল প্রেমীরা। ঢাকায় অবস্থানকালে হোটেল রেডিসন ব্লুতে রাখা হয়েছে ট্রফিটি। সেখানে সীমিত পরিসরে আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রফি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। সাধারণ দর্শকদের জন্য এই আয়োজন সীমিত হওয়ায় অনেক ফুটবল ভক্তই সরাসরি ট্রফি দেখার সুযোগ থেকে বঞ্চিত হলেন। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে বিশ্বকাপ ট্রফির অবস্থানকাল মাত্র 8 ঘন্টা। আজ সন্ধ্যা 6টায় পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে ট্রফিটি। 150 দিনের ভ্রমণে বিশ্বের 30 দেশের 75 স্থানে দর্শকদের প্রদর্শনের জন্য রাখা হচ্ছে এই ট্রফি। এই নিয়ে চতুর্থবারের মতো ঢাকায় এলো ফিফা বিশ্বকাপ ট্রফি।